চলুন বন্ধুরা, আপনাদের আজ নিয়ে যাব একটি অদ্ভুত পুরনো মন্দিরে। এই মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো। আমরা চলেছি বনগাঁ, আর ওখানে গিয়েই আপনাদের এই মন্দির সম্বন্ধে বলছি। তার আগে আপনাদের বলে দিই এই মন্দিরে আমরা পৌঁছাবো কিভাবে। আমরা তো যাচ্ছি ঠাকুরনগর থেকে গাড়িতে। আপনারা বনগাঁ স্টেশনে নেমে টোটো বা অটো ধরে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এছাড়া ঠাকুরনগর থেকে বা বনগাঁ থেকে বাসেরও ব্যবস্থা রয়েছে। মেন রোডের উপরেই পড়বে এই মন্দির, আর এই মন্দির খুবই জাগ্রত একটি মন্দির। আর এই মন্দিরে পুজো দিয়ে এবং প্রার্থনা করে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে। এইখানের এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি হলো 7 ভাই কালীতলা, অর্থাৎ 7 ভাই কালী মন্দির নামে পরিচিত। এটি ডাকাতদের প্রতিষ্ঠিত একটি মন্দির। আর আজ আমরা চলেছি এই ডাকাতদের প্রতিষ্ঠিত মন্দিরে। এর ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে, যেগুলি ধীরে ধীরে আপনাদের আমি বলবো। শুধু একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের নিয়ে আবারও হাজির হয়েছি একটি অদ্ভুত পুরনো মন্দিরে, যে মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো। আর আমরা দাঁড়িয়ে আছি বনগাঁর কাছে 7 ভাই কালী মন্দিরে। এই কালী মন্দির ডাকাতি কালী মন্দির নামেও পরিচিত আছে। এই অঞ্চল আর এই মন্দির সম্বন্ধে আপনাদের অনেক কিছু পুরনো ইতিহাস তুলে ধরব। সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন সেই পুরনো ইতিহাসের কথাগুলি। কিছু তান্ত্রিক সাধক যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধনা করতেন, তারা এক জঙ্গল অঞ্চলে একসময় সাধনা করার সময় তাদের যখন অর্থের কিছু অভাব ঘটত, তারা সেখানে ডাকাতিও করে বেড়াতেন। ডাকাতি করার সময় তারা কিন্তু সবসময় যে খুব খারাপ লোক বলে বিবেচিত ছিল তা নয়, তারা ছিল সাধারণ মানুষের কাছে ভালো তান্ত্রিক। তার কারণ তারা যে ডাকাতি করত, তার কিছু অংশ শুধুমাত্র নিজেদের কাজে ব্যবহার করত, আর বাকি যে অর্থ, সেই অর্থ দান করত গরিব দুঃখীদের মধ্যে। এরকমই এক সময় 7 জন ভাই তান্ত্রিক একটি জমিদার বাড়িতে ডাকাতি করে। আর জমিদার বাড়িতে সমস্ত লুট করার পর তারা তাদের যে কালী মন্দির, পুরনো কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরেও ডাকাতি করে সেই কালী মায়ের সমস্ত গহনা। যখন তাদের সেই গহনা সমস্ত নিয়ে তারা বেরিয়ে চলে যাচ্ছে, মন্দির থেকে শুনতে পায় এক কণ্ঠ। আর সেই কণ্ঠে শোনা যায় যে, সবই যখন নিয়ে যাচ্ছিস, আমাকে কেন ফেলে যাচ্ছিস। আর এই কথায় সঙ্গে সঙ্গে তাদের মতি ফিরে আসে। তারা মন্দিরের ভিতরে আবার প্রবেশ করে এবং সেখানকার যে কালী মূর্তি, সেই কালী মূর্তিকেও নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসে। সেই কালী মূর্তি ইছামতি নদী ধরে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক এই স্থানে, এই বটগাছের তলায় সেই কালী স্থাপন করে। তাই তখন থেকে সেটি 7 ভাই কালী মন্দির আর ডাকাতি কালী মন্দির নামে পরিচিত। আমরা ধীরে ধীরে এই কালী মায়ের দর্শন করব। অপূর্ব সুন্দর চারদিকটা, আর এই যে ইছামতি নদী, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। একদম মেন রাস্তার উপরেই অবস্থিত এই মন্দির এখন জমজমাট, কিন্তু এক সময় ছিল এটি জঙ্গল আর নদী দিয়ে ঘেরা। এই মন্দিরে এখন আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এক সময় এই মন্দিরের অবস্থা এরকম ছিল, আর এত পুরনো একটি মন্দির। আর এটি হলো সেই পুরনো 7 ভাই কালীমাতার মন্দির। 7 ভাই কালীমাতার মন্দিরের সামনেই রয়েছে প্রসাদ নেওয়ার ব্যবস্থা। যদি কেউ পুজো দিতে চান, তাহলে এখান থেকেই ডালি সংগ্রহ করে ভিতরে পুজো দিতে পারবেন। শনি মঙ্গলবারে এই মন্দিরে প্রচুর লোকের সমাগম ঘটে, প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটে, যারা এসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এখানে পুজো দিয়ে থাকে। এই মন্দিরের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করলেই আর কালীমায়ের মূর্তি দেখলেই বুঝতে পারবেন যে এই মন্দিরটি কত পুরনো। মন্দিরটি হয়তো নতুনভাবে তৈরি করা হয়েছে, নতুনভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে, কিন্তু এই মূর্তিটি যখন আপনারা দেখবেন, সেই মূর্তি দেখলেই বুঝতে পারবেন যে এই মূর্তি কত দিনের পুরনো হতে পারে। এই মূর্তিটিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো এবং এখানে চলছে পূজা আর্চা।
অনেক মানুষের, অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে এবং তারা ব্যস্ত তাদের পুজোয়। মায়ের অপূর্ব মূর্তি সাজানো গয়না দিয়ে, সাজানো ফুল দিয়ে, শাড়ি দিয়ে, এবং পুরোহিত মশাই এখন পুজোর ব্যবস্থা করছেন এই মন্দিরে। আর এই যে কালী মায়ের মূর্তি দেখছেন, এটি একটি জাগ্রত কালী মূর্তি। এইখানে অনেক মানুষ, অনেক দর্শনার্থী এসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য পূজা দিয়ে থাকে। এবং পাশে রয়েছে একটি শ্মশান এবং একটি পুরনো বটগাছ, যে বটগাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই মন্দির। এই মন্দিরের আরও কিছু পুরনো ইতিহাস রয়েছে, যেটি জানা যায় ব্রিটিশ শাসনকালে রেলওয়ে কোম্পানি এখানে ইছামতি নদীর উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করতে চেয়েছিল, যে ব্রিজ বাংলাদেশ আর ভারতকে যুক্ত করত। এবং এই ব্রিজ আর এই রেল লাইন সোজা চলে যেত বাংলাদেশের যশোর জেলায়। সেই সময় ছিল না এই মন্দির, ছিল শুধু এই পুরনো বটগাছ আর এখানে স্থাপিত যে দেবী মূর্তি। সেই সময় এই বটগাছ কাটার প্রয়োজন হয়ে পড়ে ব্রিজটি তৈরি করার জন্য। ইংরেজ আধিকারিক এই বটগাছটি কাটার জন্য নির্দেশ দেন, কিন্তু এই বটগাছটি কাটার সময় কুড়ুলের আঘাতে তরল লাল রঙের রক্ত বের হতে থাকে, যেরকম মানুষের গায়ে থেকে লাল রঙের তরল বেরোয়। সাধারণ মানুষরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এই বটগাছ কাটার জন্য বাধা দেয়, বটগাছ কাটা বন্ধ হয়ে যায়। পরে শোনা যায় যে ইংরেজ আধিকারিক এই বটগাছ কাটার নির্দেশ দিয়েছিলেন, রক্তবমি হয়ে তার মৃত্যু ঘটে। আর তখন থেকেই সবাই এখানে ঢিল বেঁধে সবার মনস্কামনা পূরণের জন্য মানত করে যায়। এই সেই ইছামতি নদী, যেই নদীর উপর দিয়ে এই দেবী মূর্তিকে আনা হয়েছিল। ডাকাত দল অবিভক্ত বাংলার যশোর জেলায় এক জমিদার বাড়িতে ডাকাতি করার পর এই মূর্তি বয়ে নিয়ে এসেছিল এই ইছামতি নদীর উপর থেকে, আর এখানে প্রতিষ্ঠা করেছিল এই পুরনো বটগাছের তলায়। আমরাও ভেসে পড়লাম এই নদীর ওপর সেই পুরনো স্মৃতিকে একবার চারণ করার জন্য। এই সেই ইছামতি নদী, যে ইছামতি নদী ধরে ডাকাতেরা প্রায় 300 কিলোমিটার যাত্রা করে এইখানে এই কালী মূর্তি স্থাপনা করেছিলেন এই বটগাছের তলায়। আর এই সেই নৌকা, যে নৌকা এখনো চলে এপার ওপার হওয়ার জন্য, আর এই ইছামতিতে এই নৌকা বিভিন্ন সময় ঘোরার জন্য ব্যবহার করা হয়। অপূর্ব এই নদী আর স্বচ্ছ কাঁচের মতো জল, চারিদিকে বন জঙ্গল, এখনও রয়েছে সবুজের সমাহার। আর উপর দিয়ে চলে গেছে রেল লাইন, যে রেল লাইন ভারত বাংলাদেশকে এক করেছে। সামনেই রয়েছে বর্ডার, যে বর্ডার এলাকা ভারত বাংলাদেশের। আমরা এখন যে স্থানটিতে রয়েছি, এই স্থানটির কিছু দূরেই রয়েছে বনগাঁ বর্ডার, অর্থাৎ ভারত বাংলাদেশের বর্ডার। আর এই বর্ডার ওয়েই এই রেল লাইন চলে যায় বাংলাদেশের মধ্যে। নদীর এক পারে রয়েছে এই সাত ভাই কালী মন্দির, অন্যদিকে রয়েছে আরেকটি সুন্দর মন্দির, যেই মন্দিরটি বিভিন্ন তান্ত্রিকরা সাধনা করতেন। এখনও শোনা যায় যে 7 জন ভাই তান্ত্রিক এইখানে তন্ত্র সাধনা করতেন, তাদের 5 জনার মাথার খুলি এই মন্দিরেই পোতা আছে। এই মন্দিরে এই মূর্তি আনার পর 7 ভাই তান্ত্রিক ব্রাহ্মণের জন্য খোঁজ করতে থাকে, আর এইখানকারই পুরনো এক পুরোহিতকে নিয়ে তারা পূজা করান এবং প্রতিষ্ঠা করান মায়ের। এইখানকার চক্রবর্তী ব্রাহ্মণ তখন পূজা করেছিলেন, আর বংশ পরম্পরায় নাকি এখনও তারাই পুজো করে আসছে এই মন্দিরে। পূজা দেওয়ার পর এই নৌকায় উঠে এই নদীতে একটু নৌকা বিহার করলে খুবই ভালো লাগবে। এই নদীর স্বচ্ছ জল আর চারপাশের পরিবেশ অবশ্যই আপনাদের মুগ্ধ করবে। এই নদীতে এপার ওপার হওয়ার জন্য নৌকা নিয়ে থাকে 20 টাকা মাথা পিছু, আর 4-5 জনের দল এই নৌকায় যদি 1 ঘন্টা নৌকা বিহার করতে চান, তাহলে 200 টাকার বিনিময়ে এইখানকার মাঝিরা আপনাদের এই নদীতে 1 ঘন্টা নৌকা বিহার করিয়ে দেবেন। আর
মনোরম দৃশ্য দেখে আর এই নদীতে একটু নৌকা বিহার করলে মনটি সত্যিই ভালো হয়ে যাবে বলে মনে করি। আর এই ইছামতির ঘাট দিয়েই শেষ করছি আজকের আমাদের সাতভাই কালীতলা দর্শন। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যারা আমার চ্যানেলে আজকে নতুন। আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে, আবার একটি নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ।